জনগণের টাকা পাচারকারী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের একাধিক বৈঠকে। এই উদ্দেশ্যে এস আলম সম্প্রতি দিল্লি গিয়ে পলাতক শেখ হাসিনার সঙ্গে গোপন বৈঠক করে তাকে ২৫০০ কোটি টাকা হস্তান্তর করেছেন এবং আরও ২,০০০ কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়ে এসেছেন বাংলাদেশকে অস্থিতিশীল করে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর উদ্দেশ্যে। এখন জনাব তারেক রহমান বা বেগম খালেদা জিয়া তারা দর পরিচালনা করেন, তারা খুব ভালো জানেন আসলে কি হতে যাচ্ছে, কি হবে। অনেকে মনে করছেন যে আর আসবে না তৃতীয় পক্ষ, ইম্পসিবল। মূলত বাংলাদেশে পাকিস্তানের আদলে একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি হতে পারে, কথাটা মনে রাখবেন। পাকিস্তানের আদলে কি, পাকিস্তানে ভোট হয়, গণতান্ত্রিক সরকার বসে, কিন্তু নেপথ্যে বসে থাকে সেনাবাহিনী, যাকে ইচ্ছে তাকে সরিয়ে দেয়। নির্বাচন বানচাল করতে চতুর্মুখী ষড়যন্ত্র হচ্ছে, সেখানে আওয়ামী লীগ ভারত তো রয়েছে। ইতিমধ্যে মির্জা ফখরুল অভিযোগ করেছেন এস আলম আওয়ামী লীগকে ২৫০০ কোটি টাকা দিয়েছে নির্বাচন বানচাল করতে। এমন অভিযোগ করছে এস আলম এই নির্বাচন বানচাল করতে আওয়ামী লীগের সাথে বৈঠক করেছে এবং সব ধরনের সহযোগিতা করবে, আর আওয়ামী লীগও এগিয়ে যাচ্ছে। দর্শক, অর্থাৎ বিএনপি জামাত চরম বিপদের মুখে পড়তে যাচ্ছে। তাদের এই অনৈক্যের কারণেই এই বিপদগুলো তাদের উপর পড়তে পারে। এই বিষয়ে নিয়ে কথা বলবো। এর আগে এস আলমের সাথে আওয়ামী লীগের বৈঠক এবং আওয়ামী লীগ জামাত বিএনপি জামাত বিপদ পড়া নিয়ে কয়েকটি আলোচনা শুনে আসি। সম্প্রতি এস আলম মানে সাইফুল আলম, যিনি বাংলাদেশ থেকে বিপুল অঙ্কের টাকা পয়সা চুরি করে সিঙ্গাপুর গিয়েছেন এবং বিভিন্ন দেশের নাগরিকত্ব নিয়েছেন, তো সেই সাইফুল আলম, আমরা সবাই তাকে এস আলম বলেই চিনি, এস আলম গ্রুপের সেই সাইফুল আলম মাসুদ, ধারণা করা হয় যে তিনি বাংলাদেশ থেকে প্রায় ২০ বিলিয়ন ডলার সরিয়েছেন। আমাদের বাংলাদেশের রিজার্ভ ৩০ বিলিয়ন, উনি সরিয়েছেন ২০ বিলিয়ন। ওনাকে প্রায় ৬০টি ব্যাংক দিয়েছিলেন শেখ হাসিনা, প্রায় ৬০টি ব্যাংক ওনার হাতে তুলে দেওয়া হয়েছিল, ইনক্লুডিং ইসলামী ব্যাংক। এবং বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুও কিন্তু ওনারই ব্যক্তিগত কর্মচারী ছিলেন। তো সেই এস আলম, আমরা ব্যারিস্টার সুমনকে চিনি, তার অনেক খারাপ গুণ থাকলেও মাঝে মধ্যে তিনি কিন্তু সত্য কথা বলতেন। এই ব্যারিস্টার সুমন তিনি রিট করলেন যে কেন এই মাসুদ একের পর এক ব্যাংক লুট করতেছে এবং সরকার কিছু বলতেছে না, এটা তদন্ত শুরু হোক। তখন আমার খেয়াল আছে বিচারপতি এনায়েতুর রহিম, যিনি নিজেকে শপথবদ্ধ রাজনীতিবিদ বলে দাবি করতেছিলেন, যদিও হাসিনা পালিয়ে যাওয়ার পরে সব বিচারপতিরা বরখাস্ত হয়েছিল, সে সঙ্গে এনায়েতুর রহিমও বরখাস্ত হয়েছিলেন, কিন্তু সেই এনায়েতুর রহিম এই এস আলমের বিরুদ্ধে যে কোনো অনুসন্ধান, সরকারি অনুসন্ধান বা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অনুসন্ধান, এগুলো সব তার বিচারপতির ক্ষমতা প্রয়োগ করে মানে একেবারে নির্বাচন পর্যন্ত স্থগিত করেছিলেন। নির্বাচন হয়েছে না যে ২০২৩ সালে জানুয়ারিতে, সেই ২০২৩ সালে জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছিলেন এবং তারপরে তো আর হয়নি, তারপরে তার কিছুদিন পর সরকারি পড়ে গেল। তো এই সাইফুল আলম মাসুদ তিনি চলে গিয়েছেন এবং তিনি চেষ্টা করেছেন ডক্টর ইউনুসকে ম্যানেজ করার জন্য বা তার সরকারকে কাউকে ম্যানেজ করার জন্য পারেননি, এবং তিনি মনে করেছিলেন যে তিনি ম্যানেজ করে ফেলবেন, কারণ টাকা পয়সা তো তার আছে, তার এত টাকা আছে যে মানে সে তো এখন অন্যতম ধনী বিশ্বের, তো পারেননি। তো এর ভিতরে তার মা মারা গেল, চেয়েছিলেন দেশে আসতে, কিন্তু সরকারের কাছ থেকে গ্রিন সিগন্যাল পাননি, কারণ তিনি জানেন যে তিনি দেশে আসলে গ্রেপ্তার হবেন, এই কারণে আর আসতে পারেননি। তো তাকে ছাড়াই তার মার দাফন কাফন হয়। তো সেই এস আলম যে আসলে শেখ হাসিনার বদন্যতার সুযোগে এই একটা লোককে, আমি সবসময় বলি যে একটা ইঞ্জিনিয়ার, একটা ওসি, এরা কিন্তু ঘুষ খাইতে কিন্তু কষ্ট আছে, ঘুষ খাওয়া কিন্তু সোজা না। একটা ইঞ্জিনিয়ার একটা ঠিকাদারের সঙ্গে দরদাম করে, পার্সেন্টেজের হিসাব নিকাশ করে, নেগোসিয়েশন করে, একটা ওসি গ্রামগঞ্জে দূরে দূরে চোর দূরে ডাকাত দূরে, তারপর ওদের কাছ থেকে টাকা জোর করে আদায় করে, তাই না? কিন্তু ব্যাংক ৬০টা ব্যাংক দিল, একদম ব্যাংক থেকে এইভাবে টাকাগুলো সব তুলে নিয়ে বিদেশে নিয়ে গেল। ব্যাংক ডাকাতি হচ্ছে মানে একটা নির্মম নিকৃষ্ট ডাকাতি, একটা দেশকে ধ্বংস করে দেয়। তো এখন নয়া দিগন্তের খবর, এই এস আলম সম্প্রতি দিল্লি গিয়ে পলাতক শেখ হাসিনার সঙ্গে গোপন বৈঠক করে এবং তাকে ২৫০০ কোটি টাকা হস্তান্তর করেছেন পার্টি পরিচালনার জন্য, এবং আরও ২,০০০ কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর উদ্দেশ্যে। সত্যমিতে জানি না, এটা নয়া দিগন্তের খবর। এস আলমের সঙ্গে দিল্লিতে হাসিনার একাধিক গোপন মিটিং, প্রাথমিকভাবে ২,৫০০ কোটি টাকা হস্তান্তর। এখানে লিখেছে যে দেশকে আবার অস্থির করে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন ফেরাতে নতুন পরিকল্পনা হয়েছে। শেখ হাসিনার সাথে মিলে ব্যাংক তহবিল লুটের জন্য অভিযুক্ত জনগণের টাকা পাচারকারী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের একাধিক বৈঠকে।
এই উদ্দেশ্যে এস আলম সম্প্রতি দিল্লি গিয়ে পলাতক শেখ হাসিনার সঙ্গে গোপন বৈঠক করে তাকে 2500 কোটি টাকা হস্তান্তর করেছেন এবং আরও 2000 কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়ে এসেছেন বাংলাদেশকে অস্থিতিশীল করে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর উদ্দেশ্যে। গত 2রা আগস্ট পবিত্র উমরা পালনকে সামনে রেখে আওয়ামী লীগ ফ্যাসিবাদের অন্যতম দোসর সাইফুল আলম মাসুদ সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইটে সৌদি আরব যান। তার একদিন পর 3রা আগস্ট তিনি মক্কা কোলক টাওয়ারের ফেয়ারমাউন্ট হোটেলে ওঠেন। একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে পবিত্র উমরা পালন করার দোহাই দিলেও সাইফুল আলম মাসুদের মক্কায় যাওয়ার উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি সেখানে যান মূলত বাংলাদেশ থেকে পালানো আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে এবং মক্কার ফেয়ারমাউন্ট হোটেলে বসে তিনি পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সূত্রটির মাধ্যমে জানা গেছে যে ফ্যাসিস্ট হাসিনার দোসর এবং জনগণের অর্থ আত্মসৎকার হিসেবে চিহ্নিত সাইফুল আলম মাসুদ দেশ থেকে পাচারকৃত অর্থের বিনিময়ে মক্কায় একটি বিলাসবহুল হোটেল কেনার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গেও জরুরি মিটিং করেন। মক্কায় পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দেশবিরোধী বিভিন্ন পরিকল্পনা সাজানো শেষে 4 আগস্ট এস আলম মদিনায় চলে যান এবং ইলাফ আল তাকওয়া হোটেলে ওঠেন এবং সেখানে তিনি চট্টগ্রামের কিছু চিহ্নিত আওয়ামী ব্যবসায়ীদের সঙ্গে দেখা করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। 2 দিন সেখানে অবস্থান শেষে 6 আগস্ট তিনি দুবাই চলে যান। আরব আমিরাতের দুবাইতে কোনো রকম কাল বিলম্ব না করে 6 আগস্ট বিশেষ ফ্লাইটে তিনি আবার এখন বিশেষ ফ্লাইটও নেন, মানে একটা রিজার্ভ ফ্লাইট, মানে ছোট বিমান ভাড়া করে আর কি। বিশেষ ফ্লাইটে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান এস আলম। প্রাপ্ত তথ্য অনুসারে দিল্লি সফরে তার সঙ্গী ছিলেন তার স্ত্রী ফারজানা পারভিন সহ তার ছোট ছেলে এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান। দিল্লিতে নেমে তারা ওঠেন ভারতের 5 তারকা হোটেল দ্য ওবেরয় নিউ দিল্লিতে, আর সেখান থেকেই শুরু হয় এস আলমের এই সফরের মূল এজেন্ডা। এ সময় তার সঙ্গে দেখা করেন পলাতক সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ওই যে মহিউদ্দিন চৌধুরীর পোলা, জাহাঙ্গীর কবির নানক এবং মোহাম্মদ আলী আরাফাত সহ অনেকে। মূলত দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ষড়যন্ত্র এবং আলোচনা হয় তাদের মধ্যে। এস আলমের দিল্লি সফরের সবচেয়ে বড় এজেন্ডা ছিল স্বয়ং শেখ হাসিনার সঙ্গে গোপন মিটিং। 8 আগস্ট দুপুরে হোটেলে এস আলম তার সব ফোন ও ইলেকট্রনিক্স ডিভাইস রেখে একটা নাম্বার প্লেটহীন গাড়িতে রওনা করেন, আর পথে 2 বার পরিবর্তন করা হয় তাকে বহনকারী বিশেষ গাড়ি। অবশেষে তার গাড়িটি পৌঁছায় শেখ হাসিনার লুটিন্স বাংলো জোন LBZ অবস্থিত হাসিনার বাসভবনে। সেখানে এস আলম বেলা 1টা থেকে সন্ধ্যা 6টা 27 পর্যন্ত অবস্থান করেন। দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা 27, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তার মানে 5.5 ঘন্টা। এই দীর্ঘ সময়ে শেখ হাসিনার সঙ্গে একান্ত আলাপ হয় এস আলমের। তথ্যমতে এ সময় ভারতের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও সেখানে উপস্থিত ছিলেন। ওই বৈঠকে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করা ও ক্ষমতায় ফিরে আসতে তার দীর্ঘদিনের সহযোগী এস আলমের কাছে 4500 কোটি টাকা চান এবং এস আলম তাকে এই পরিমাণ টাকা দিয়ে সম্মত হন। এই অর্থ নির্দিষ্ট কিছু খাতে ব্যয় করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল লবি এবং বিভিন্ন দেশের পলিসি মেকারদের আওয়ামী লীগের সহযোগিতা করার জন্য ম্যানেজ করা। দ্বিতীয়ত, আগামী নভেম্বর ডিসেম্বরে বা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ওই সময় দেশ জুড়ে নাশকতা সৃষ্টি করে এমন অরাজক পরিস্থিতি সৃষ্টি করা যাতে অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নিতে বাধ্য হয়। তৃতীয়ত, সরকারি আমলা, পুলিশ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কিনে ফেলা। চতুর্থত, আওয়ামী নেতা কর্মীদের জামিনের লক্ষ্যে খরচ করা। এবং পঞ্চমত, এস আলমের সুগার রিফাইনারি সহ দেশব্যাপী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের মাধ্যমে আন্দোলন সংগঠিত করা। আর এই অর্থ গ্রহণ, বিতরণ এবং ব্যবস্থাপনার জন্য 3 জনের কমিটি গঠন করা হয়। দায়িত্বপ্রাপ্তরা হলেন জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ আলী আরাফাত এবং মহিবুল হাসান চৌধুরী নওফেল। হাসিনার অবস্থানস্থল থেকে ফিরে এসে এস আলম তার হোটেল দ্য ওবেরয় নিউ দিল্লিতে ওঠেন এবং 8 এবং 9 আগস্ট টানা 2 দিন তিনি ওই হোটেলে অবস্থান করে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের বিভিন্ন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সিরিজ মিটিং করেন। এরপর 10 আগস্ট এস আলম ফের শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার বাসভবনে যান, মানে দুইবার দেখা হয়েছে। সেদিন এস আলম বেলা 3টা থেকে রাত 11টা পর্যন্ত সেখানে অবস্থান করেন। 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 8 ঘন্টা। এই মিটিংয়ে শেখ হাসিনাকে এস আলম 2500 কোটি টাকা প্রদান করেন এবং এই টাকা এস আলম তার আদানি গ্রুপে থাকা $3 বিলিয়ন ইনভেস্টমেন্ট থেকে উঠিয়ে দেন। ও আচ্ছা, এস আলমের ইনভেস্টমেন্ট আছে আদানি গ্রুপে, তো সে আদানি গ্রুপ থেকে এই $3 বিলিয়ন ইনভেস্টমেন্ট ছিল, সেখান থেকে উঠিয়ে এই টাকা দেন এবং বাকি 2000 কোটি টাকা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
পরদিন অর্থাৎ 11ই আগস্ট এস আলম নয়াদিল্লি থেকে বিমানে মুম্বাইতে যান। তাহলে 11ই আগস্ট দিল্লি থেকে মুম্বাইতে যান এবং সেখানে অবস্থিত আম্বানি মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট এবং হাসপাতালে চিকিৎসা নেন। 15ই আগস্ট স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি দিল্লিতে ফিরে আসেন। এরপর 16ই আগস্ট শেষবারের মতো হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এবং দেশব্যাপী বিভিন্ন ষড়যন্ত্রের পরিকল্পনা করেন। সর্বশেষ 17ই আগস্ট তিনি দিল্লি সফর শেষ করে আবার সিঙ্গাপুরে ফিরে যান। এদিকে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের এই সফর এবং শেখ হাসিনার সঙ্গে একাধিক গোপন বৈঠক দেশকে আবারও একটি রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিপুল অঙ্কের অর্থ লেনদেন এবং এই অস্থিতিশীলতা সৃষ্টি ষড়যন্ত্র বাংলাদেশ সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পর্যবেক্ষকরা মনে করতেছেন যে জনগণের কষ্টার্জিত অর্থ লুণ্ঠন করে বিদেশে পাচার এবং তাদের আবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে ব্যবহার কোনো সাধারণ ব্যাপার নয়, বরং জাতীয় নিরাপত্তা ও স্বাধীনতার বিরুদ্ধে সরাসরি হুমকি। এই বিষয়ে দেশবাসী সতর্ক দৃষ্টি এবং সচেতনতা অতীব জরুরি। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিতে একটার পর একটা গোপন শক্তির চাপ বাড়ছে। সাম্প্রতিক সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের সফর নিয়ে ভারত চরম উদ্বিগ্ন এবং নানা কৌশলে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করছে, এমন তথ্য নিশ্চিত করছে দ্য টেলিগ্রাফ। পাশাপাশি বিভিন্ন সূত্রের খবরে শেখ হাসিনার সাথে দেখা করেছেন বাংলাদেশের অর্থনৈতিক লুটপাটকারীদের অন্যতম পিলার এস আলম। বলা হচ্ছে 4,500 কোটি টাকা এস আলমের কাছ থেকে হাসিনা চেয়েছেন। ইতিমধ্যে 2,500 কোটি টাকা দেয়া হয়েছে, বাকিটা দেয়া হবে কয়েক মাসের মধ্যে। হাসিনার টার্গেট বাংলাদেশকে আবারও অশান্ত করা। আর সবচেয়ে বড় বিষয়টি হলো পিআর এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে বিএনপির সাথে বাকি দলগুলোর বিরোধ এখন আরো বেশি তুঙ্গে উঠেছে, যেটির ফল সরাসরি হাসিনার ঘরে পৌঁছবে। এদিকে আজকে ছাত্ররা রাজপথে নেমেছে, পুলিশের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে, অনেকেই আহত হয়েছে। কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে আগামী কয়েকদিনে? ছাত্রদের 3টি ন্যায্য দাবির পরিপ্রেক্ষিতে আন্দোলন শুরু হয়। তারা যমুনামুখী হলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশ বলে যে ছাত্রদের আন্দোলনে আমরা একটা জায়গা তাদেরকে লিমিটেশন করে দিই, যে এই অঞ্চলের মধ্যে তারা থাকবে। কিন্তু ছাত্ররা এই সুযোগটি হঠাৎ করে, মানে পুলিশের নমনীয়তাকে তারা ব্যবহার করে যমুনার ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করে। তখন তাদের উপর টিয়ার সেল, রাবার বুলেট, জলকামান এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। ছাত্ররাও অভিযোগ করে পুলিশ তাদের উপর শক্তি প্রয়োগ করেছে। তবে খুশির খবর এটি, হাসিনার পুলিশের মতো সরাসরি কোনো গুলি ব্যবহার করা হয়নি যে গুলিতে মানুষের প্রাণ যেতে হয়। আমরা দেখেছি জলকামান এবং আমরা দেখেছি সাউন্ড গ্রেনেড এবং দেখেছি কি বলে টিয়ার সেল। আমরা রাবার বুলেটটিও দেখিনি। কেউ কেউ অভিযোগ করলেও এখন পর্যন্ত রাবার বুলেটের কোনো খবর পাইনি। তার মানে পুলিশও চেষ্টা করছে সহনীয় মাত্রায় ছাত্রদের আটকে রাখতে, আর ছাত্ররাও পুলিশের উপর চড়াও হলেও পুলিশ এখানে অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। প্রশ্ন হলো, ছাত্রদের রাস্তায় নামতে হলো কেন? তাদের যে 3টি দাবি, সেই 3টি দাবি নিয়ে সরকার গড়িমসি করছে কেন? তার মানে ছাত্রদেরকে উত্তপ্ত করে রাজনীতির মাঠ গরম করতে চাইছে তৃতীয় পক্ষ। এই প্রশ্নটি উঠে আসছে। পুলিশ নমনীয়, ঠিক আছে, কিন্তু পুলিশ অ্যাগ্রেসিভ হয়েছে 2-1টা ক্ষেত্রে। আবার ছাত্ররা যেভাবে কথা বলছে, মানে কোনো পক্ষকে তোয়াক্কা করছে না। এই যে 2 পক্ষের মধ্যে একটা উত্তপ্ত পরিস্থিতি বা অনড় অবস্থান, এটা কখনোই কোনো সুষ্ঠু সমাধান এনে দিতে পারে না। তার মানে এই ঘটনাটির পেছনে কোনো কারণ থাকতে পারে, এটিও মনে করা হচ্ছে। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো আজকে আমি দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, একদম স্পষ্ট করে তিনি বলেছেন যে একটি পক্ষের কথা, অর্থাৎ জামায়াত বা জামাতের পক্ষটাকে তিনি চাপ তৈরি করে বলছেন যে নির্বাচন বানচাল করতে নিত্য নতুন দাবি তুলছে। এটা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য। কিঞ্চিত বক্তব্যটা আমি যদি আপনাদের পড়ে শোনাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে
আজ কিছু রাজনৈতিক দল বা মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করতে নিত্য নতুন দাবি তুলছে। এমন দাবি তুলছে যার সঙ্গে মানুষ পরিচিত নয়। সংস্কার শব্দটার সঙ্গেই তো আমাদের সাধারণ মানুষ পরিচিত না। মির্জা ফখরুল আরো বলেছেন, সংস্কার শব্দের সাথে সাধারণ মানুষ পরিচিত নয়, সেখানে সংখ্যানুপাতিক পদ্ধতি অর্থাৎ পিআর বুঝতে সময় লাগবে। এটা মানুষকে বোঝানো খুব কঠিন। আবার কাকে ভোট দেয়া হচ্ছে সেটা জানা যাবে না। কিন্তু এসব বাস্তবায়নে অনেকে অনেক কথা বলছেন এবং হুমকি দিচ্ছেন। তিনি বলছেন আওয়ামী লীগ দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে, নষ্ট করেছে। মানুষের মন মানসিকতা সবকিছু পরিবর্তন হয়ে গেছে। জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, কোনোদিন রাজনীতিতে হতাশ হইনি, সবসময় সবাইকে সাহস দিয়েছি। ইদানিং মাঝে মাঝে হতাশার ছায়া লক্ষ্য করি। তাকে প্রশ্ন করা হলো কেন? যেদিকে তাকিয়ে দেখি দেশের বেশিরভাগ মানুষ নষ্ট হয়ে গেছে। দুর্নীতি 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 কোনো অফিস আদালতে, দুর্নীতির জন্য কোনো অফিস আদালতে যেতে পারবে না। দুঃখিত, দুর্নীতি কোনো অফিস আদালতে যেতে পারবে না। আগেই বলেছি, আগে ঘুষ দেয়া লাগতো 1 লাখ, এখন দেয়া লাগে 5 লাখ টাকা। অর্থাৎ মির্জা ফখরুল ইসলামের যে বক্তব্যটি আমরা বুঝলাম, জনগণ পিয়ার না, আর গত 16 বছর তিনি হতাশ ছিলেন না, এখন তিনি হতাশ। তার বক্তব্যগুলো আমাদেরকেও হতাশ করছে। প্রথম কথা হলো, 16 বছর কোন রাজনৈতিক দল হাসিনাকে সরাতে পারেনি, এখন পেরেছে 24-এ এসে, এবং আমাদের হতাশা কাটিয়ে ওঠার সময় এসেছে। তারপরও কথা হলো যে যেই জনগণ হাসিনাকে সরিয়েছে সেই জনগণ কোন নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন করেনি, তারা হাসিনাকে সরানোর আন্দোলন করেছে। একটা দফা ছিল হাসিনাকে সরাতে হবে, বিদায় নিতে হবে, হাসিনা বিদায় নিয়েছে। কিন্তু প্রশ্ন উঠলো, হাসিনাকে সরাতে গিয়ে যাদের জীবন চলে গেছে তাদের বিচার কারা করবে? যদি বড় ফ্রেমে দেখি, গত 1 বছরে বিএনপি বিচার শব্দটা খুব কম উচ্চারণ করেছে, যতবার তারা নির্বাচন শব্দটা উচ্চারণ করেছে। প্রশ্ন হলো, হাসিনা ক্ষমতায় থাকতে বিএনপি বহু সংস্কার, বহু দফার কথা উল্লেখ করেছিল। কারণ হাসিনার আমলে বিএনপিকে ক্ষমতায় যেতে গেলে যে সংস্কারগুলোর প্রয়োজন ছিল, যে ব্যক্তিদের যেখানে বসানোর প্রয়োজন ছিল, বা যেখানে যেখানে হাত না দিলে বিএনপি ক্ষমতাটা মানে বিএনপির জন্য ক্ষমতা কঠিন, বিএনপি তার প্রত্যেকটি সমাবেশে এই সংস্কার বা এই প্রস্তাবগুলো তুলে ধরেছে। কিন্তু আজকে যখন বিএনপির সামনে আওয়ামী লীগ নেই, দুর্বল জামাত রয়েছে, তখন বিএনপি ঠিক হাসিনার মতো কোনো দাবি মানতে নারাজ। বিএনপি ঠিক জনগণের পালস বুঝতে পারছে না। আমার একটা ছোট দাবি বিএনপির কাছে, সেটা হলো আপনারা জনগণের একটু মতামত গ্রহণের চেষ্টা করেন। কারণ জনগণ 18 বছর 20 বছর বাংলাদেশে ভোট দিতে পারছে না। তো সেই জনগণ আসলে কি চায়, কিভাবে চায়, জনগণের চাহিদার পরিবর্তন হয়েছে কিনা, এই ব্যাপারগুলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটু শোনা উচিত আমি মনে করি। 1 নম্বর। 2 নম্বর বিষয়টা হলো যে জামাত সহ যে দলগুলো পিআর এর কথা বলছি, আর জনগণ যে পিআর চেনে না, বোঝে না, বাংলাদেশের কেয়ারটেকারও জনগণ বুঝতো না, কেয়ারটেকারও তো এসছে। আর বাংলাদেশের মানুষকে এত মূর্খ ভাবার সুযোগ নেই। কারণ আমাদের রাজনীতিবিদরা যখনই ভুল করে, তখনই আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে আমাদের যুব সমাজ, যাদের ভোট এখন সবচেয়ে বেশি, তারা সেই ভুলটাকে ধরিয়ে দিতে পারে। অর্থাৎ আমাদের বৃদ্ধদের চেয়ে আমাদের নতুন প্রজন্ম এখন অনেক বেশি শিক্ষিত হয়েছে। বয়স অনেক কিছু শেখায় না, বাস্তবতা যেটা শেখায়। কিন্তু বয়স যদি মানুষকে অনেক কিছু শেখাতো, তাহলে বিএনপি এবং জামায়াতের প্রবীণ নেতারা অনেক কিছু শিখতো। কি শিখতো সেটা একটু খোলামেলা বলি। 111-এও ঠিক এই পরিস্থিতি তৈরি হয়েছে, বিএনপি এবং আওয়ামী লীগ। একজন বিএনপি ক্ষমতায়, আওয়ামী লীগ বিরোধী দলে। বিএনপি আওয়ামী লীগকে তোয়াক্কাই করছিল না, কোনো দাবি মানছিল না। ঠিক এই পরিস্থিতিটা তৈরি করে দিয়েছিল নেপথ্য থেকে ক্যান্টনমেন্ট। আপনাদের মনে আছে 111 দেখেছেন অনেকেই, এর পরের প্রজন্মের কথা বাদ দেই। শেষ পর্যন্ত বিএনপি যখন দাবি মানে, এমন ভাবে দাবি মানে যে আওয়ামী লীগ নতুন একটা দাবি তোলার সুযোগ পেয়ে যায়। এই করে 111 এসছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারা? বিএনপি।
তারেক রহমানকে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে সেই দৃশ্য আমরা ভুলিনি। হাসিনা আতাত করে ক্ষমতায় বসে গেছেন, 16 বছর হাসিনা বাংলাদেশকে রাক্ষসের মতো চুষেছেন, আর পুরোটা লস হয়েছে বিএনপির। এবারও বিএনপি সেই ভুলটায় পা দিয়েছে। আমার একটা প্রশ্ন, বিএনপি বলে দিক অন্তর্বর্তীকালীন সরকারকে যে আপনারা যেভাবে নির্বাচন দেন আমরা রাজি। কারণ বিএনপি একটি বিষয় জানে, তারা সবচেয়ে বড় দল, তাদের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। যে পদ্ধতিতে নির্বাচন হোক বিএনপির জয়ের সম্ভাবনা বেশি, তাই তো? তাহলে বিএনপি এটা ছাড়া মানি না। ছোট দলগুলো অনেক দাবি করবে, সেই দাবি মানতে সমস্যা কোথায়? ধরেন বিএনপির ভোট যদি অন্যান্য দলের চেয়ে বেশি হয়, সেটা পিআরএ হোক বা পূর্বের পদ্ধতিতেই হোক, বিএনপির জন্য তো সমস্যা না, তাহলে বিএনপি মানছে না কেন? আবার জামাতের জন্য প্রবলেমটা হলো, জামাত যে পিআর সিস্টেম চাইছে, সেই চাওয়াটার মধ্যে জামাত তার কোয়ালিশনকে এক করে ফেলছে, এবং যারা কখনো একটি আসনও পায়নি তারাও এই পিআর এর মাধ্যমে 5-10টি আসন পাবে। তো যেহেতু 5-10টি আসন তারা পাবে, তারা কেন এই সম্ভাবনাকে বাদ দিবে? অতএব তারাও মাঠে নেমেছে। এখন বিএনপি কোনোভাবেই পিআর পদ্ধতি মানতে নারাজ। তাহলে বিএনপি যে দাবি করে বড় দল, বিএনপি কি বড়ত্ব নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে? নতুবা তারা ছোটদের দাবি মানছে না কেন? দেখেন, আমি একদম খোলা ফ্রেমে কয়েকটা কথা বলি। রাজনীতিতে এই মুহূর্তে 1-11 সূত্রে চলছে সবকিছু। বিএনপিকে নেপথ্য থেকে বলা হচ্ছে তোমরা এই শর্ত মানবে না, মানলে বিপদে পড়ে যাবে। সবাই যেহেতু জোট বেঁধেছে তোমার বিরুদ্ধে, তোমার জয়ের সম্ভাবনা কম, তাই বিএনপি কোনোভাবেই পিআর মানছে না। জামায়াতকে বলছে, ওই পক্ষের আরেকটা গ্রুপ বলছে পিআর পদ্ধতিতে তোমাদের ক্ষমতায় আসার সম্ভাবনা আছে, এছাড়া নেই। কারণ তারাই বলছে যে, কারণ ভোটের দিন যত বড় কথাই বলুক, ভোটের দিন একটা কেন্দ্রে তোমরা ধরে রাখতে পারবে না। সব বিএনপির মাসেলম্যানরা, বিএনপির পাওয়ারফুল লোকেরা বা কেন্দ্র তারা দখলে নিয়ে নেবে, যেটা পূর্বে তারা করেছে। তো বিএনপি এবং আওয়ামী লীগের ভোট কেন্দ্র দখলের ইতিহাস তো আছেই। তারা কেন্দ্রগুলোতে শক্তি প্রয়োগ করে, আমরা কম বেশি জানি। জামায়াত এই সুযোগটা কাজে লাগাচ্ছে। অর্থাৎ তারা মনে করছে পিআর পদ্ধতিতে ভোট কেন্দ্র দখল সম্ভব না। এটাও সম্ভব, অসম্ভব কিছু না। কিন্তু পিআর এর মাধ্যমে জামাত যে কোয়ালিশন করবে, এই পিআর হলে জামাতের জয়ের একটা সুযোগ থাকবে, হয়তো থাকবে। সেটা 10% হোক, আর 15% হোক, আর 40% হোক। কিন্তু যদি যেই পদ্ধতিতে এখন নির্বাচন হচ্ছে, এই পদ্ধতিতে নির্বাচন হয়, জামাতের জয়ের সম্ভাবনা একটু কম থাকবে, বা একেবারেই কম থাকবে বলতে পারি। তো যে কারণে জামাত পিআর চাচ্ছে। কিন্তু আমরা আসলে কি চাই? আমরা চাই যে কোনোভাবে একটা ফেয়ার ইলেকশন হোক। এখন প্রশ্ন হতে পারে না, নির্বাচন কমিশনকেই যখন কন্ট্রোল করতে পারে না নির্বাচন কমিশন, সারা বাংলাদেশের হাজারো কেন্দ্র বা ভোট কেন্দ্রগুলো নিরাপত্তা দেবে কি করে এই নির্বাচন কমিশন? কারণ বাংলাদেশ কখনোই, আমাদের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, এরা কখনো দলের ঊর্ধ্বে যেতে পারে না। প্রতিটা ডিসি বলি, এসপি বলি, ওসি বলি, এরা বিশেষ একটা দলের হয়ে কাজ করবে, হয় জামাতের, হয় আওয়ামী লীগের, না হয় বিএনপির। এরা নিরপেক্ষভাবে কখনো দেশ নিয়ে চিন্তা করে না, জনগণের ভোটের অধিকার নিয়ে চিন্তা করে না। এটা বাংলাদেশ এবং পাকিস্তানে এই রীতি সবসময় চলে। ভারত এখান থেকে বেরিয়ে গেল, পাকিস্তান বাংলাদেশ বেরোতে পারেনি। থ্রেটটা কোথায় জানেন? থ্রেট হলো এই দলগুলোকে তৃতীয় পক্ষ এমন ভাবে অনড় অবস্থানে রাখছে, যাতে করে এই দলগুলো কোনোভাবে একটি বড় সিদ্ধান্তে এক হতে পারছে না। ধরেন বিএনপি নির্বাচন আগে চেয়েছে, জামাত চেয়েছিল আরো পরে, ধরে নিলাম। প্রফেসর ইউনূস লন্ডন থেকে ইঙ্গিত দিয়েছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করবে, জামাত মেনে নিয়েছে, বাকি সব দল মেনে নিয়েছে না? তো জামাত তো নির্বাচন চায়, বোঝা গেছে তারা মেনে নিয়েছে। তাহলে বিএনপির এই ক্ষেত্রে বড় উদার গণতান্ত্রিক দল হিসেবে পিআরটা মেনে নিতে সমস্যা কোথায়? যদি পিআরটা মেনে নিলে বিএনপির জন্য খুব কঠিন কিছু না হয়, বড় দল তো সবভাবে জিতবে। কিন্তু প্রশ্নটা হলো, বিএনপি পিআর মানছে না। এখন জামাত যদি গো ধরে যে আগামী 1 বছরের মধ্যে আমরা নির্বাচন চাই না, দেশে নির্বাচন পরিস্থিতি তৈরি হয়নি, তাহলে বিএনপির এই ক্ষমতায় আসার আকাঙ্ক্ষা আরো 1 বছর পিছিয়ে যাবে। যেহেতু ফেব্রুয়ারিতে সবাই নির্বাচন মেনে নিয়েছে,
তাহলে আমরা পিআরকে কেন গ্রহণ করতে পারছি না? মির্জা ফখরুল যেটি বলছেন পিআরের সাথে মানুষ পরিচিত নয়, আমি মনে করি একবার ভোট দিলে সব ঠিক হয়ে যাবে। কারণ এই দেশের মানুষ অনেক কিছুর সাথেই পরিচিত ছিল না, ইভিএম এর সাথে পরিচিত ছিল। এদেশের মানুষ ইভিএম পদ্ধতিতে ভোট দিয়েছে না, দিয়েছে কিনা? তো মানুষকে এত অজ্ঞ মূর্খ ভাবার সুযোগ নেই, মানুষ অনেক কিছু জেনে গেছে। সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হলো এই বড় দলগুলো যে গোয়ার্তমি করছে, জামায়াত, তার কোয়ালিশন, বিএনপি, এই গোয়ার্তমির ফলে বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত হয়ে যাচ্ছে। এবং যেটা বলছিলাম, এস আলম ভারত সফর করেছেন হাসিনার সাথে দীর্ঘ সময়, দীর্ঘ 10 থেকে 12 ঘন্টা বৈঠক করেছেন টানা। কয়েকটি সূত্রের খবর বলছে এস আলমের কাছ থেকে শেখ হাসিনা 4.5 থেকে 5 হাজার কোটি টাকা চেয়েছে। এস আলম আদানি গ্রুপ থেকে তার যে শেয়ার ছিল সেখান থেকে 2.5 কোটি টাকা হাসিনাকে দিয়েছে, বলেছে অক্টোবর নভেম্বরের মধ্যে বাকি টাকাটা দেয়া হবে। এবং হাসিনা যে কোনো ভাবে এই টাকাটা তার লবিং বা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি বা নেপথ্যে যে কোনো ষড়যন্ত্রের কাজে ব্যয় করবে, যাতে করে বাংলাদেশের রাজনীতিতে আবারও হাসিনার এন্ট্রি হয়, যাতে করে এই দেশের পরিবেশ নষ্ট হয়, এই দেশের নির্বাচন সুষ্ঠু সময় না হয় এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের উপর চাপ বৃদ্ধি হয়। এটা তো এস আলমের খবর। এরকম হাসিনা যেসব ব্যবসায়ীদের গত 15 বছর ধরে সুবিধা দিয়েছে, তাদের সবার কাছ থেকে এখন এই দুঃসময় এসে বড় অঙ্কের টাকা চাইছে। আর এই ব্যবসা কোম্পানিগুলো দিতে বাধ্য হাসিনাকে টাকা, কারণ তারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে হাসিনার কারণেই তো। হাসিনাই তো অবৈধভাবে দেশকে লুটতে সহযোগিতা করেছে, দুঃসময় তারা সহযোগিতা করবে এ কারণে। এখন বোঝেন, দিল্লিতে হাসিনা বসে নেই, দিল্লিতে নরেন্দ্র মোদী বসে নেই। দি টেলিগ্রাফ বলছে বাংলাদেশের সাথে পাকিস্তানের সখ্যতায় চরম টেনশনে আছে ভারত। প্রতি মুহূর্ত ভারত এগুলো পর্যবেক্ষণ করছে। ইসাকদার বাংলাদেশ সফর নিয়ে ভারতের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন বক্তব্য, তথ্য, উপাত্ত, সাংবাদিকদের সাথে যোগাযোগ করে অনেক কিছু সংগ্রহ করেছে। বাংলাদেশ এবং পাকিস্তানের সামরিক বাহিনীর মধ্যে কি চলছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশ চীনের সাথে কি কি আলোচনা চলছে এগুলো নিয়ে তাদের একদম কনক্রিট তথ্যগুলো ভারত সরকারের কাছে পৌঁছে দিচ্ছে, নিরাপত্তা বিশ্লেষকদের পৌঁছে দিচ্ছে, পলিটিশিয়ানদের কাছে পৌঁছে দিচ্ছে। সবকিছু মিলিয়ে ভারতের মতো একটা বিশাল রাষ্ট্র এখন আমেরিকার চাপে আছে, পাশাপাশি পাকিস্তানের সাথে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। তার মানে তারা থেমে নেই, তাদের বাংলাদেশ ডেস্ক ফুল ফর্মে কাজ করছে। রয়ের ডেস্ক আছে, পাকিস্তান ডেস্ক, বাংলাদেশ ডেস্ক। তো বাংলাদেশ ডেস্কের রয়ের যারা কাজ করছেন তাদের ফুল তথ্য উপাত্ত ভারতের দপ্তরে পৌঁছে গেছে এবং তারা এই নির্বাচনকে বানচাল করার জন্য কিংবা এই নির্বাচনে কিভাবে আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগ, সেটা জাতীয় পার্টি হোক, যে কোনো একটা দলকে জেতাবে, কাদেরকে প্রার্থী করবে, পুরো টাকা ইনভেস্ট করবে এবং হাসিনা। অর্থাৎ ধরেন আওয়ামী লীগ এই নির্বাচন করতে পারছে না, জাতীয় পার্টি করবে বা আদার্স যে কোনো একটা দল তো করবে। আওয়ামী লীগের 300 প্রার্থী সেই দলটাতে ভর করবে। আওয়ামী লীগ নেই, কিন্তু আওয়ামী লীগের ভোটাররা তো হাসিনার মতো দিল্লিতে চলে যায়নি, তারা তো রয়েছে। অনেক বড় একটা কেওয়াজ তৈরি হতে যাচ্ছে। আমার কেন যেন মনে হচ্ছে যে হাসিনা যে মাস্টার প্ল্যানে এগুচ্ছেন এবং এস আলমের মতো রাক্ষসরা টাকা দিয়ে আসছেন দিল্লিতে গিয়ে, এরকম আরো অনেক কোম্পানি, একটা বড় খিচুড়ি পাকানোর পরিকল্পনা চলছে। কিন্তু এগুলো থোড়াই কেয়ার করছে জামাত বিএনপি। তারা কোনো ক্ষেত্রেই একমতে এক পথে আসতে পারছে না। আর বাংলাদেশে বসে থাকা তৃতীয় পক্ষ, তারা এই সুযোগটি কাজে লাগাবে। প্রশ্ন করবেন তৃতীয় পক্ষ আসলে কি হতে পারে? মনে রাখবেন, তৃতীয় পক্ষ যদি আসে কোনোভাবে বিএনপির অবস্থা করুন, কারণ 5 তারিখের পর বিএনপি যে পরিমাণ চাঁদাবাজির সাথে বা ব্যক্তিগত ক্ল্যাশে দখলদারিতে জড়িয়ে পড়েছে, প্রত্যেকটি তথ্য আমাদের এজেন্সির কাছে আছে। এবং যদি আল্লাহ না করুক তৃতীয় পক্ষ কোনোভাবে এসে পড়ে, বিএনপির একদম টপ থেকে নিচ পর্যন্ত কোনো নেতা বাদ যাবে না। আমরা মনে আছে 1/11 কি করেছে তারা। আর সেনাবাহিনী মাঠে নেমে গেলে বিএনপি যে এখন যে
আগডুম বাগডুম বলছে, গলা ফুলিয়ে কথা বলছে, এই সালাউদ্দিনদের কথা আবার কমে যাবে, দেখবেন নিজেই আত্মগোপনে আবার চলে যাবে শিলং। বিষয়টা হলো, আমার কেন জানি মনে হচ্ছে বিএনপির নীতি নির্ধারকদের বলবো, বিএনপির ভেতরে একটা গ্রুপ আছে যারা ওপারের মানে দিল্লির প্রেসক্রিপশনে কাজ করছে, যে কথাগুলো বা যে পরিস্থিতি তৈরি করলে লাভ হবে সেই পরিস্থিতি বিএনপির ভেতর থেকে তৈরি করা হচ্ছে, এটা আমার বিশ্বাস। এখন জনাব তারেক রহমান বা বেগম খালেদা জিয়া তারা দর পরিচালনা করেন, তারা খুব ভালো জানেন আসলে কি হতে যাচ্ছে কি হবে। অনেকে মনে করছেন যে আর আসবে না তৃতীয় পক্ষ, ইম্পসিবল। মূলত বাংলাদেশে পাকিস্তানের আদলে একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি হতে পারে, কথাটা মনে রাখবেন। পাকিস্তানের আদলে কি, পাকিস্তানে ভোট হয়, গণতান্ত্রিক সরকার বসে, কিন্তু নেপথ্যে বসে থাকে সেনাবাহিনী, যাকে ইচ্ছে তাকে সরিয়ে দেয়। পাকিস্তান স্বাধীন পাকিস্তানে কোন সরকার 5 বছর ক্ষমতা থাকতে পারেনি, সেনাবাহিনী ফেলে দিয়েছে টাইম পূরণের আগে। তো এবারও তাই হবে। বিএনপিকে যদি তৃতীয় পক্ষ আসে, বিএনপিকে চ্যাপ্টা করে ফেলবে, বিএনপিকে চ্যাপ্টা করার পর ধরবে জামাতকে, যে কোনো ইস্যুতে জামাতকে ধরবে, এই দুটো দলকে চ্যাপ্টা করে ফেলবে এবং তৃতীয় একটা দলকে ক্ষমতা আনবে। ক্ষমতা আনার পর সেই দলটার নেপথ্যে থাকবে সেনাবাহিনী, যেটা পাকিস্তানে হয়। যেমন পিপলস পার্টি এবং মুসলিম লীগ, এই দুটো দলকে বাদ দিয়ে 18 সালে ইমরান খানকে ক্ষমতা এনেছিল সেনাবাহিনী, এটা অনেকেই বলে। আমরা যদিও জানি যে ভোটে হয়েছে, কিন্তু সেনাবাহিনীর সাপোর্ট ছিল। আবার সেই ইমরানকে 3.5 বছরের মাথায় সরিয়ে দিয়েছে সেনাবাহিনী, এনেছে পরাজিত শক্তি, যারা জেতে নাই, সারা পাকিস্তানে যারা 50টা আসন পায় নাই, মুসলিম লীগ নুন, তাদেরকে ক্ষমতায় বসিয়েছে। ইমরান বিজয়ী হওয়ার পরে ইমরানকে বসতে দেয়নি। পাকিস্তান আজ পর্যন্ত সেনাবাহিনীর ভয়ে রাজনীতিটা মানে সঠিক রাজনীতিটা করতে পারছে না। বাংলাদেশ সেদিকে যাচ্ছে, আর সেই দিকটা নিচ্ছে কারা? এই সালাউদ্দিনদের মতো লোকেরা। জামাতেরও কিছু লোক আছে, বিএনপির কিছু লোক আছে, তারা সম্মিলিত সেই দিকে নিতে যাচ্ছে কিনা সন্দেহ আছে আমাদের। এখন আমি যেটা বুঝি, পর্দার অন্তরালের রাজনীতি আর প্রকাশ্যের রাজনীতির মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে। সেটা হলো, তারেক রহমানকে যা বোঝানো হয়, যা বলা হয়, তিনি তা বোঝেন, আবার তার নিজের চিন্তা যোগ করেন। কিন্তু যারা বলেন বা যারা বোঝান, তারা কি আদৌ বিএনপির ভালোটা চায়, নাকি ওপারের ভালোটা চায়, না উত্তর পাড়ার ভালোটা চায়? এটা হয়তো বোঝা একটু কঠিন, কারণ প্রতিটি রাজপ্রাসাদ বা সালতানাত ধ্বংস হয়েছে ঘরের বিশ্বাসঘাতকদের জন্য। অতএব বিএনপিকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বিএনপিকে ভালোবাসি বলে এই কথাগুলো বারবার বলি। পরিস্থিতি এমন দিকে নেবেন না যেদিকে গেলে তৃতীয় পক্ষ সুবিধা পাবে। পরিস্থিতি এমন দিকে নেবেন না যেদিকে গেলে দিল্লি বা হাসিনার সুবিধা হবে। আমি যদি মনে করি যে বিএনপি একটি বৃহৎ শক্তিশালী দল, জনপ্রিয় দল, পিআর পদ্ধতি মানতে সমস্যা কোথায়? এই কেয়ারটেকারও বিএনপি মানতে রাজি হয়নি। পরবর্তী এই কেয়ারটেকারের জন্য বিএনপি রাজপথে আন্দোলন করেছে। আবার এই কেয়ারটেকার জামাত আর আওয়ামী লীগ দাবি করে বাস্তবায়ন করেছে অনেক সংঘর্ষ, রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে। পরবর্তী হাসিনা কেয়ারটেকার আবার বাতিল করেছে খায়রুল হকরে দিয়ে। এটা কেমন রাজনীতি বলে? যে কেয়ারটেকার বিএনপি চায়নি, এই জন্য জামাত আওয়ামী লীগের রাজনীতি মানে অনেক লড়াই করতে হয়েছে কেয়ারটেকার পদ্ধতির জন্য। এই কেয়ারটেকারের জন্য পরবর্তী আবার বিএনপি লড়াই করেছে। যে বিএনপি চায় না সে বিএনপি লড়াই করেছে। আবার যে আওয়ামী লীগ কেয়ারটেকারের জন্য আন্দোলন করছে, সেই আওয়ামী লীগ নিজে ক্ষমতা এসে কেয়ারটেকার পদ্ধতি বাতিল করেছে। তো আজকে এই পিআর বলি কেন জানেন? এই পিআর কালকে আগামী দিনে বিএনপির জন্য ফুলের মালা হতে পারে। আজকে বিএনপি চিন্তা করছে আজকের ঘটনা, আজকে এবারের নির্বাচন। আমি মনে করি একটা নির্দিষ্ট পদ্ধতি বাংলাদেশে সেটেল হয়ে যাওয়া উচিত, কারণ এই দেশে বিএনপির অবস্থান এরকম শীর্ষে থাকবে না। এই যে আমাদের ঢাকা ভার্সিটির আমার প্রিয় ভাই আবেদুল, ওর জন্য খুব কষ্ট লাগছে। ও বিভিন্ন জায়গায় সারাদিন পরিশ্রম করছে। জুলাই বিপ্লবী একটা ছেলে, সাহসী ছেলে, মেধাবী ছেলে, ভোট চায়। ওরে দেখে দেখি ভিডিওগুলো লিক হচ্ছে। ও যখন ভোট চেতে যায়, মেয়েরা ছেলেরা সরে যায়। ও বলতে, আপু ভয় পাচ্ছেন কেন? ভয়টা আবিদুলকে পাচ্ছে না, আবিদুলের বড় ভাইদের ভয় পাচ্ছে, যারা ক্যাম্পাসে তার ত্রাস তৈরি করেছে পূর্বে, আজকে না। ছাত্রলীগ করে গেছে গণরুম, গেস্ট রুম। এই ভয়টা কিন্তু আবিদুল যদি জেতে ছাত্র দলের জন্য জিতবেন, আবিদুল জিতবে নিজের ইমেজে। আর আবিদুল যদি হারে, এটা মনে রাখবেন ছাত্র দলের ইমেজে হারবে। কারণ ভরসা পায় না কেন মানুষ? আমার খুবই কষ্ট লাগে। আমি সেটাকে খুব পছন্দ করি এবং ও জিতুক আমি মনে প্রাণে চাই। ও এক জায়গায় যাচ্ছে, দেখবেন আপনার সোশ্যাল মিডিয়ায়, ও লিফলেট দিচ্ছে, কেউ ধরতেছে না, ওকে অ্যাভয়েড করে চলে যাচ্ছে। এই ভিডিওগুলো আমার মার্কেটে চলে আসছে। ওর মুখটা কালো হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? বিএনপিকে বলবো, জামাতকে বলবো, সব ইসলামী কি বলে আন্দোলনকে বলবো, হেফাজতকে বলবো, এনসিপি কে বলবো, বাকি সব দলকে বলবো,
রাষ্ট্রকে তৃতীয় পক্ষের হাতে তুলে দিয়েন না, কারোর জন্য ভালো আসবে না। মনে রাখবেন, পাকিস্তান ৭৫ বছর ধরে সেনা শাসনের আন্ডারে রয়েছে, স্বাধীন রাষ্ট্র না কিন্তু পাকিস্তান। যারা পাকিস্তানের রাজনীতি বোঝেন না, একদিন পুরোটা বুঝিয়ে বলবো। আমি দীর্ঘদিন পাকিস্তানের নিউজ আপনাদের দিয়েছি। পাকিস্তানের পাট দিতে হলেও সেনাবাহিনীর অনুমতি লাগে, জানেন আপনি? বাংলাদেশটাকে সেই দিকে নিচ্ছে কেউ কেউ পরিকল্পিত। এটা যদি বুঝতে রকেট সায়েন্স বোঝা লাগে তাহলে আর কিছু বলা লাগবে না। বি কেয়ারফুল, বাংলাদেশ একটা ভয়ঙ্কর টানেলে প্রবেশ করেছে। বাংলাদেশকে রক্ষা করতে পারে এখন বৃহৎ দুটো দল, জামায়াত বিএনপি। তাই তাদের অনেক আন্তরিক হতে হবে। দুই দলকে তার দলের ভেতরে বিশ্বাসঘাতক চিহ্নিত করতে হবে, কার কুপরামর্শ দল ধ্বংস হতে পারে। এটা যদি এখন না বোঝে এই দল দুটো, তাহলে 16 দর্শক আলোচনা করে শুনেছেন, দেখলেন যে আসলেও বিএনপি জামাত বিপদে পড়বে যদি তারা নিজেদের মধ্যে ঐক্য নষ্ট করে, নিজেদের মধ্যে যদি ঝগড়া লেপ্তে থাকে, তাহলে সেই সুযোগ আওয়ামী লীগ নিয়ে বড় ধরনের একটা সমস্যা সৃষ্টি করবে এবং সেখানে নির্বাচন বানচাল হয়ে যাবে। এই জন্য বিএনপি জামাতের তাদের ঐক্য থাকতে হবে। ইতিমধ্যেই এস আলম টাকা দিয়ে আসছে, আরো অনেকে টাকা দিবে, কারণ যারা চুরি করতে পারে না এই 1 বছর পর্যন্ত এবং যারা নিশ্চিত বিএনপি ক্ষমতা গেলে আমাদেরকে স্পেস দিবে না, তারা চাইবে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য, এবং ক্ষমতায় আনার জন্য তারা সেখানে ইনভেস্টও করবে। আর সেই ইনভেস্ট এস আলম শুরু করে দিয়েছে। মির্জা ফখরুল নিজেও আজকে সেই কথাটি বলেছেন।